নমস্কার, আমাদের উইদিন 30 এডুকেশনাল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ এই পর্বে আমরা আবগারি ও ডাব্লিউবিপি মেন পরীক্ষার উপযোগী 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, ভারতের পূর্ব উপকূলের প্রধান বন্দর কোনটি? অপশন এ কান্ডালা, অপশন বি বিশাখাপত্তনম, অপশন সি কারিকল, অপশন ডি পুদুচেরি। উত্তর হবে অপশন বি বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম হল ভারতের পূর্ব উপকূলের প্রধান বন্দর এবং ভারতের পূর্ব উপকূলের একমাত্র স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। বিশাখাপত্তনম হল স্থলভূমি দ্বারা বেষ্টিত একটি বন্দর। বিশাখাপত্তনম বন্দরকে ডলফিন নোজ বন্দর বলা হয়। বিশাখাপত্তনম বন্দরটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর নাম অমরাবতী। অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম ওয়াই.এস. জগনমোহন রেড্ডি এবং অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম বিশ্বভূষণ হরিচন্দন। নেক্সট কোশ্চেন, এমআরআই মেশিনে কোনটি ব্যবহৃত হয়? অপশন এ শব্দ তরঙ্গ, অপশন বি এক্স রশ্মি, অপশন সি অতি শব্দ তরঙ্গ, অপশন ডি চুম্বক তরঙ্গ। উত্তর হবে অপশন ডি চুম্বক তরঙ্গ। চুম্বক তরঙ্গ বা ম্যাগনেটিক ওয়েভ এমআরআই মেশিনে ব্যবহৃত হয়। এমআরআই এর পুরো কথাটি হলো ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং। ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং হলো এমআরআই এর পুরো কথা। এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী রন্টজেন। এক্স রশ্মির সঙ্গে গামা রশ্মির সাদৃশ্য রয়েছে। আমরা জানি শব্দ তরঙ্গ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না। নেক্সট কোশ্চেন, কোন তারিখে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়? অপশন এ 25শে মে, অপশন বি 25শে জুন, অপশন সি 22শে মে, অপশন ডি 22শে জুন। উত্তর হবে অপশন সি 22শে মে। 22শে মে দিনটি আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বা ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে হিসেবে পালিত হয়। 8ই মে দিনটি বিশ্ব রেডক্রস দিবস বা ওয়ার্ল্ড রেডক্রস ডে হিসেবে পালিত হয়। 11ই মে দিনটি জাতীয় প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে পালিত হয়। 21শে মে দিনটি জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস বা ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে হিসেবে পালিত হয়। 31শে মে দিনটি বিশ্ব তামাক বর্জন দিবস বা ওয়ার্ল্ড নো টোবাকো ডে হিসেবে পালিত হয়। 31শে মে দিনটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উদ্যোগে বিশ্ব তামাক বিরোধী দিবস হিসেবে পালিত হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? অপশন এ কুয়েনলুন পর্বতশ্রেণী, অপশন বি কারাকোরাম পর্বতশ্রেণী, অপশন সি এলবুর্জ পর্বতশ্রেণী, অপশন ডি আলতাই পর্বতশ্রেণী। উত্তর হবে অপশন বি কারাকোরাম পর্বতশ্রেণী। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল কারাকোরাম পর্বতশ্রেণীর K2 বা গডউইন অস্টিন। K2 বা গডউইন অস্টিন হল ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি সিকিমে অবস্থিত। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হল হিমালয় পর্বতমালার অন্তর্গত মাউন্ট এভারেস্ট। নেক্সট কোশ্চেন, একটি সজীব কোষ থেকে সমস্ত মাইটোকন্ড্রিয়াগুলিকে অপসারণ করলে কোষটির কী ক্ষতি হতে পারে? অপশন এ শ্বসন ক্রিয়া সম্পূর্ণ হবে না, অপশন বি শক্তি উৎপাদন বন্ধ হয়ে যাবে, অপশন সি খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে, অপশন ডি এ এবং বি উভয়ই হবে। উত্তর হবে অপশন ডি এ এবং বি উভয়ই হবে। আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লুকোজ উৎপন্ন করে এবং এক অণু গ্লুকোজের মধ্যে 686 কিলোক্যালোরি শক্তি সঞ্চিত থাকে এবং শ্বসন প্রক্রিয়ায় এই এক অণু গ্লুকোজ থেকে 686 কিলোক্যালোরি শক্তি মুক্ত হয়। অর্থাৎ যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে 686 কিলোক্যালোরি শক্তি মুক্ত হয় সেই প্রক্রিয়াকে শ্বসন বলা হয়। শ্বসন দুটি পর্যায়ে ঘটে থাকে। প্রথম পর্যায় হলো গ্লাইকোলাইসিস, যেটি সম্পন্ন হয় কোষের সাইটোপ্লাজমে, এবং দ্বিতীয় পর্যায় হলো কেবস চক্র, এবং এই কেবস চক্র পর্যায়টি সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ায়। অর্থাৎ একটি সজীব কোষে যদি মাইটোকন্ড্রিয়া না থাকে
তাহলে শ্বসনের দ্বিতীয় পর্যায়টি সম্পন্ন হবে না, অর্থাৎ শ্বসন ক্রিয়া সম্পূর্ণ হবে না। আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। একটি কোষের মধ্যে যদি সমস্ত মাইটোকন্ড্রিয়া অপসারিত হয় তাহলে শক্তি উৎপাদন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ গ্লুকোজ থেকে 686 কিলোক্যালোরি শক্তি মুক্ত হতে পারবে না। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। উত্তর হবে অপশন ডি স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন, এই জন্য স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন। সমুদ্রগুপ্ত ভারতের কবিরাজ নামেও পরিচিত ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চীনা পর্যটক ফাহিয়েন ভারতে এসেছিলেন। ফাহিয়েনের লেখা চীনা ভাষার ভ্রমণ বৃত্তান্তটির নাম ছিল ফোক ওয়াকিং। প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমানে বিহারে অবস্থিত। আমরা জানি এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। নেক্সট কোশ্চেন, কোন নদীর উপনদী হল পেনগঙ্গা? অপশন এ কাবেরী, অপশন বি কৃষ্ণা, অপশন সি গোদাবরী, অপশন ডি তাপ্তি। উত্তর হবে অপশন সি গোদাবরী। গোদাবরী হল দক্ষিণ ভারতের সবথেকে বড় নদী। দক্ষিণ ভারতের একটি পূর্ববাহিনী নদী হল গোদাবরী, অর্থাৎ গোদাবরী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গোদাবরীর গুরুত্বপূর্ণ উপনদী হল মঞ্জিরা, সরবরী, ইন্দ্রাবতী, পেনগঙ্গা প্রভৃতি। নেক্সট কোশ্চেন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের 22তম অঙ্গরাজ্য হিসেবে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে? অপশন এ 42তম, অপশন বি 36তম, অপশন সি 27তম, অপশন ডি 21তম। উত্তর হবে অপশন বি 36তম। 1975 খ্রিস্টাব্দে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের 22তম অঙ্গরাজ্য হিসেবে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম প্রেম সিং তামাং এবং সিকিমের বর্তমান রাজ্যপালের নাম গঙ্গা প্রসাদ। সিকিমকে ভারতের পর্বতময় রাজ্য বলা হয়। সিকিম হল ভারতের জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম রাজ্য। নাথুলা পাস সিকিমে অবস্থিত। এই নাথুলা পাসের মধ্য দিয়ে চীনের সঙ্গে স্থল বাণিজ্য চলে। কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি সিকিমে অবস্থিত এবং কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক বা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানও কিন্তু সিকিমেই অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের রাজনৈতিক অস্থিরতার জনক কাকে বলা হয়? অপশন এ লালা লাজপত রায়, অপশন বি রাসবিহারী বসু, অপশন সি বাল গঙ্গাধর তিলক, অপশন ডি মহাত্মা গান্ধী। উত্তর হবে অপশন সি বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলককে ভারতের রাজনৈতিক অস্থিরতার জনক বা ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়। আমরা জানি প্রখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক ভ্যালেন্টাইন চিরল বাল গঙ্গাধর তিলককে ভারতের রাজনৈতিক অস্থিরতার জনক বলে আখ্যায়িত করেছিলেন। বাল গঙ্গাধর তিলক মারাঠা ও কেশরী নামে দুটি পত্রিকার সম্পাদনা করেছিলেন। মারাঠা ছিল ইংরাজি ভাষায় সম্পাদিত সংবাদপত্র এবং কেশরী ছিল মারাঠা ভাষায় প্রকাশিত সংবাদপত্র। বাল গঙ্গাধর তিলকের লেখা বিখ্যাত গ্রন্থ হল গীতা রহস্য, আর্কটিক হোম ইন দ্য বেদস। আর্কটিক হোম ইন দ্য বেদস ও গীতা রহস্য হল বাল গঙ্গাধর তিলকের লেখা বিখ্যাত গ্রন্থ। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে যে কোনো বিষয় ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকার কার রয়েছে? অপশন এ রাষ্ট্রপতির, অপশন বি সংসদের, অপশন সি সুপ্রিম কোর্টের,
অপশন ডি লোকসভার স্পিকারের। উত্তর হবে অপশন সি সুপ্রিম কোর্টের। ভারতীয় সংবিধানের যে কোনো বিষয়ে ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকারী হলেন সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের 124 থেকে 147 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের বিষয়টির উল্লেখ রয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট বর্তমানে দিল্লিতে অবস্থিত। ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 28শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। ভারতের সুপ্রিম কোর্ট হল ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় বা বিচারালয়। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সংক্রান্ত বিষয়সমূহ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আলোচিত হয়েছে? অপশন এ 61 নম্বর ধারা, অপশন বি 64 নম্বর ধারা, অপশন সি 66 নম্বর ধারা, অপশন ডি 54 নম্বর ধারা। উত্তর হবে অপশন এ 61 নম্বর ধারায়। ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সংক্রান্ত বিষয়সমূহ ভারতীয় সংবিধানের 61 নম্বর ধারায় উল্লিখিত হয়েছে। ভারতীয় সংবিধানের 52 নম্বর ধারায় বলা আছে, ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া। এছাড়াও ভারতীয় সংবিধানের 54 ও 55 নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলা রয়েছে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পরিচালনা করেন ভারতের নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতি নির্বাচনে কোনো সমস্যা দেখা দিলে তা সরাসরি সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। নেক্সট কোশ্চেন, কোন সালে ভারতীয় সংবিধান প্রথম সংশোধিত হয়? অপশন এ 1946, অপশন বি 1952, অপশন সি 1947, অপশন ডি 1951। উত্তর হবে অপশন ডি 1951। 1951 সালে ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় এবং এই 1951 সালে প্রথম সংবিধান সংশোধনীতে নবম তফসিল সংযুক্ত হয়। আমরা জানি ভারতীয় সংবিধান যখন গৃহীত হয় অর্থাৎ 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান যখন গৃহীত হয় তখন এতে ছিল 8টি তফসিল। পরবর্তীকালে 1951 সালে প্রথম সংবিধান সংশোধনীতে নবম তফসিল বা 9th শিডিউল ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়। নবম তফসিলের বিষয়বস্তু হল ভূমি রাজস্ব ব্যবস্থা ও জমিদারি প্রথার বিলোপ সাধন। নেক্সট কোশ্চেন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কথা আমরা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পাই? অপশন এ 302, অপশন বি 305, অপশন সি 315, অপশন ডি 331। উত্তর হবে 315। ভারতীয় সংবিধানের 315 নম্বর ধারায় আমরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এবং পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের ধারণা পাই। বর্তমান ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির চেয়ারম্যানের নাম অরবিন্দ সাক্সেনা। নেক্সট কোশ্চেন, আকবর কত খ্রিস্টাব্দে ইবাদতখানা নির্মাণ করেছিলেন? অপশন এ 1575, অপশন বি 1582, অপশন সি 1562, অপশন ডি 1579। উত্তর হবে অপশন এ 1575। 1575 খ্রিস্টাব্দে আকবর ফতেপুর সিক্রিতে ধর্মীয় আলোচনার জন্য ইবাদতখানা নির্মাণ করেছিলেন। আকবর শব্দটির অর্থ হল মহানতম। আকবর ছিলেন মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আকবরের রাজত্বকাল ছিল 1556 খ্রিস্টাব্দ থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। আকবর সুল-ই-কুল নীতির প্রবর্তন করেন। সুল-ই-কুল ছিল পরধর্মমত সহিষ্ণুতা বিষয়ক নীতি। 1582 খ্রিস্টাব্দে আকবর দিন-ই-ইলাহি নামে একটি নতুন ধর্মমত প্রবর্তন করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? অপশন এ 1780, অপশন বি 1782, অপশন সি 1832, অপশন ডি 1802। উত্তর হবে অপশন এ 1780। 1780 খ্রিস্টাব্দে ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়। এই বেঙ্গল গেজেট প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট সংবাদপত্রটি প্রকাশ করেন 1780 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সুপারি কাটার জাতি কোন শ্রেণীর লিভার? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়,
অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন বি দ্বিতীয়। সুপারি কাটার জাতি দ্বিতীয় শ্রেণীর লিভার। এছাড়াও নৌকার দাঁড়, বোতল খোলার ছিপিও দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। দ্বিতীয় শ্রেণীর লিভারের এক প্রান্তে থাকে আলম্ব, এক প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং মাঝখানে থাকে ভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা হয় সর্বদা একের বেশি। তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা হয় সর্বদা একের কম। ঢেঁকি এমন একটি প্রথম শ্রেণীর লিভার যার যান্ত্রিক সুবিধা একের কম। দাড়িপাল্লা বা সাধারণ তুলাযন্ত্র এমন একটি প্রথম শ্রেণীর লিভার যার যান্ত্রিক সুবিধা সর্বদা একের সমান। নেক্সট কোশ্চেন, অশোকের কততম শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের কথা বলা আছে? অপশন এ 11তম, অপশন বি 12তম, অপশন সি 13তম, অপশন ডি 15তম। উত্তর হবে অপশন সি 13তম। অশোকের 13তম শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের কথা বলা আছে। অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। অশোক সিংহাসন আরোহণ করেন 273 খ্রিস্টপূর্বাব্দে এবং 269 খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজ্যাভিষেক হয়। কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে এবং এই কলিঙ্গ যুদ্ধ অশোকের জীবনে একটি বিশাল পরিবর্তন নিয়ে এসেছিল। নেক্সট কোশ্চেন, কোন শিখ গুরু গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেন? অপশন এ গুরু অর্জুন, অপশন বি গুরু গোবিন্দ সিং, অপশন সি গুরু রামদাস, অপশন ডি গুরু অঙ্গদ। উত্তর হবে অপশন ডি গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেন। গুরু অঙ্গদ ছিলেন দ্বিতীয় শিখ গুরু এবং এই গুরুমুখী বর্ণমালায় শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব রচিত হয়। শিখ কথাটির অর্থ হল শিষ্য। শিখ ধর্মের প্রবর্তন করেন গুরু নানক। শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব। দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী প্রবর্তন করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভারতের ভূমিকা নেওয়ার কথা বলা হয়েছে? অপশন এ 43, অপশন বি 50, অপশন সি 51, অপশন ডি 44। উত্তর হবে অপশন সি 51। অর্থাৎ ভারতীয় সংবিধানের 51 নম্বর ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভারতের ভূমিকা নেওয়ার কথা বলা হয়েছে। এই 51 নম্বর ধারাটি ভারতীয় সংবিধানের 4র্থ অধ্যায়ের অন্তর্গত। 4র্থ অধ্যায় 36 থেকে 51 নম্বর ধারার সমন্বয়ে গঠিত। 4র্থ অধ্যায়ের বিষয়বস্তু হল ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। এই রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির ধারণাটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারায় সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ অর্থাৎ বিচার ব্যবস্থা থেকে আইন ব্যবস্থার পৃথকীকরণের কথা বলা আছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে? অপশন এ 71, অপশন বি 75, অপশন সি 76, অপশন ডি 78। উত্তর হবে অপশন সি 76। ভারতীয় সংবিধানের 76 নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে। অ্যাটর্নি জেনারেল হলেন ভারত সরকারের সর্বোচ্চ আইনি আধিকারিক। ভারত সরকারের সর্বোচ্চ আইনি আধিকারিক বা হাইয়েস্ট লিগ্যাল অফিসার অফ ইন্ডিয়া হলেন এই অ্যাটর্নি জেনারেল। ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কে বেণুগোপাল। অ্যাটর্নি জেনারেল এমন একজন ব্যক্তি যিনি সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও তিনি সংসদের অধিবেশনে অংশ নিতে পারেন। নেক্সট কোশ্চেন, একটি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী নির্ভর করে অপশন এ একটি উপাদানের পারমাণবিক ভরের বৃদ্ধির ক্রম অনুযায়ী, অপশন বি একটি উপাদানের পারমাণবিক ভরের হ্রাসের ক্রম অনুযায়ী, অপশন সি একটি উপাদানের পারমাণবিক সংখ্যা হ্রাসের ক্রম অনুযায়ী, অপশন ডি একটি উপাদানের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রম অনুযায়ী। উত্তর হবে অপশন ডি একটি উপাদানের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির
ক্রম অনুযায়ী। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর জনক বলা হয় মোসলেকে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে রয়েছে 7টি পর্যায় ও 18টি শ্রেণী। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর অনুভূমিক সারিগুলিকে পর্যায় এবং উলম্ব সারিগুলিকে শ্রেণী বলা হয়। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটি সজ্জিত হয়েছে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা অনুযায়ী। নেক্সট কোশ্চেন, টি, পার, ফ্ল্যাগস্টিক শব্দগুলি কিসের সাথে সম্পর্কিত? অপশন এ টেনিস, অপশন বি ক্রিকেট, অপশন সি গলফ, অপশন ডি হকি। উত্তর হবে অপশন সি গলফ। টি, পার, ফ্ল্যাগস্টিক এই শব্দগুলি গল্ফের সঙ্গে সম্পর্কযুক্ত। ভারতের বিখ্যাত গল্ফ খেলোয়াড় হলেন অনির্বাণ লাহিড়ী, গগনজিৎ ভুল্লার, অদিতি অশোক প্রভৃতি। অদিতি অশোক, গগনজিৎ ভুল্লার, অনির্বাণ লাহিড়ী হলেন ভারতের বিখ্যাত গল্ফ খেলোয়াড়। গল্ফ খেলার মাঠটিকে বলা হয় কোর্স। নেক্সট কোশ্চেন, প্রথম প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1956 সালে মিলান, ইতালিতে। অপশন বি 1956 সালে এথেন্স, গ্রিসে। অপশন সি 1960 সালে প্যারিস, ফ্রান্সে। অপশন ডি 1960 সালে রোম, ইতালিতে। উত্তর হবে অপশন ডি 1960 সালে ইতালির রোমে প্রথম প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। প্যারা অলিম্পিক হলো একটি বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা যা প্যারা অ্যাথলিটদের নিয়ে সংগঠিত হয়। মূল অলিম্পিক বা গ্রীষ্মকালীন অলিম্পিকের পরপরই এই প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হয়। প্রথম প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল 1960 সালে ইতালির রোমে। প্রথম মডার্ন অলিম্পিক বা আধুনিক অলিম্পিকের সূচনা হয় 1896 খ্রিস্টাব্দে গ্রিসের এথেন্সে। নেক্সট কোশ্চেন, কৃষিক্ষেত্রে এপেক্স ব্যাংক হল? অপশন এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি নাবার্ড, অপশন ডি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। উত্তর হবে অপশন সি নাবার্ড। নাবার্ড হল ভারতের কৃষিক্ষেত্রের এপেক্স ব্যাংক বা সর্বোচ্চ ব্যাংক। নাবার্ডের পুরো কথাটি হল ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হল নাবার্ডের পুরো কথা। নাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে। এস শিবরামন কমিটির সুপারিশের ভিত্তিতে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। নাবার্ড হল ভারতের সর্বোচ্চ কৃষি ব্যাংক। নেক্সট কোশ্চেন, এবেল প্রাইজ কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অপশন এ পদার্থবিদ্যা, অপশন বি রসায়নবিদ্যা, অপশন সি গণিতশাস্ত্র, অপশন ডি চিকিৎসাশাস্ত্র। উত্তর হবে অপশন সি গণিতশাস্ত্র। এবেল পুরস্কার দেওয়া হয় গণিতশাস্ত্রের উপর। এবেল পুরস্কারকে গণিতের নোবেল বলা হয়। নরওয়ে থেকে এই পুরস্কার প্রদান করা হয়। সাধারণত আন্তর্জাতিক ক্ষেত্রে 40 বছরের কম বয়সী গণিতজ্ঞদের এবেল পুরস্কার দেওয়া হয়। এই বছর এবেল পুরস্কারে ভূষিত হয়েছেন হিল্লেল ফাস্টেনবার্গ। হিল্লেল ফাস্টেনবার্গ এই বছর এবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। নেক্সট কোশ্চেন, প্রথম সাতকর্ণী সম্পর্কে কোন শিলালিপি থেকে জানা যায়? অপশন এ এলাহাবাদ প্রশস্তি, অপশন বি নাসিক প্রশস্তি, অপশন সি নানাঘাট শিলালিপি, অপশন ডি আইহোল প্রশস্তি শিলালিপি। উত্তর হবে অপশন সি নানাঘাট শিলালিপি। নানাঘাট শিলালিপি থেকে প্রথম সাতকর্ণী সম্পর্কে জানা যায়। প্রথম সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের সম্রাট। সাতবাহনরা ছিল দক্ষিণ ভারতের ব্রাহ্মণ রাজবংশ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক এবং সাতবাহন বংশের রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈঠানে। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। নাসিক প্রশস্তি শিলালিপি থেকে গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে জানা যায়। নাসিক প্রশস্তি শিলালিপিটি রচনা করেন গৌতমীপুত্র সাতকর্ণীর মা গৌতমী বলশ্রী। এলাহাবাদ প্রশস্তি শিলালিপি থেকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায়। এলাহাবাদ প্রশস্তি শিলালিপিটি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। আইহোল প্রশস্তি শিলালিপি থেকে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানা যায়। আইহোল প্রশস্তি শিলালিপিটি রচনা করেন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়েছিল? অপশন এ 1767 থেকে 1779 খ্রিস্টাব্দ, অপশন বি 1780 থেকে 1782 খ্রিস্টাব্দ, অপশন সি 1780 থেকে 1784 খ্রিস্টাব্দ,
অপশন ডি 1789 খ্রিস্টাব্দ থেকে 1792 খ্রিস্টাব্দ। উত্তর হবে অপশন সি 1780 থেকে 1784 খ্রিস্টাব্দ। 1780 থেকে 1784 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে মহীশূরের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন টিপু সুলতান। 1784 খ্রিস্টাব্দে সংগঠিত হয় ম্যাঙ্গালোরের সন্ধি এবং এই ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরের মধ্য দিয়ে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে। নেক্সট কোশ্চেন, মৃণালিনী সারাভাই কোন ধ্রুপদ নৃত্যের সঙ্গে যুক্ত? অপশন এ মণিপুরী, অপশন বি ওডিসি, অপশন সি ভারতনাট্যম, অপশন ডি কত্থক। উত্তর হবে অপশন সি ভারতনাট্যম। মৃণালিনী সারাভাই ভারতের একজন বিখ্যাত ধ্রুপদ নৃত্যশিল্পী বা ক্লাসিক্যাল ড্যান্সার। তিনি ভারতনাট্যম নৃত্যের সঙ্গে সম্পর্কযুক্ত। ভারতনাট্যম নৃত্যটি ভরত মুনির লেখা নাট্যশাস্ত্র গ্রন্থের ভিত্তিতে জন্ম হয়েছে। ভরতনাট্যম নৃত্যটির জন্ম তামিলনাড়ুতে। কত্থক হল অপর একটি ক্লাসিক্যাল ড্যান্স এবং এই কত্থক নৃত্যটির জন্ম উত্তরপ্রদেশে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মাধ্যমে আলো প্রবাহিত হলে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে? অপশন এ শূন্যস্থান থেকে বায়ুতে, অপশন বি বায়ু থেকে কাচে, অপশন সি জল থেকে বায়ুতে, অপশন ডি বায়ু থেকে জলে। উত্তর হবে অপশন সি জল থেকে বায়ুতে। আমরা জানি আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত রয়েছে। এক, আলোকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। দুই, আপতন কোণের মান সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। এখানে চারটি বিকল্পের মধ্যে তৃতীয় বিকল্পটি থেকে জল থেকে বায়ুতে যাচ্ছে আলো, এক্ষেত্রে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। তাই একমাত্র জল থেকে বায়ুতে গেলেই আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আমরা মরুভূমিতে মরীচিকা দেখে থাকি। নেক্সট কোশ্চেন, মান্নান উপসাগরটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, অপশন বি গুজরাট, অপশন সি কর্ণাটক, অপশন ডি কেরল। উত্তর হবে অপশন এ তামিলনাড়ু। মান্নান উপসাগর তামিলনাড়ুতে অবস্থিত। মান্নান উপসাগর ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী স্থানে অবস্থিত। আমরা জানি ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। মান্নান উপসাগর তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুর রাজধানীর নাম চেন্নাই। মারিনা বিচ তামিলনাড়ুতে অবস্থিত। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হল কন্যাকুমারী। কন্যাকুমারী হল মূল ভূখণ্ডের ভারতের দক্ষিণতম বিন্দু। এই কন্যাকুমারী তামিলনাড়ুতে অবস্থিত। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তীতে এরকম আরও একটি পর্ব নিয়ে হাজির হব। ধন্যবাদ।